প্রথম যেটা আমাদের কাছে আসলে পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়া, আমরা যেটাকে আসলে ভারত উপমহাদেশ বলি, সেখানে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব এই দুটো বিষয়কে কোনোভাবেই আলাদা করে দেখা হয় না। এমনকি আপনারা যারা জানেন না তাদেরকে বলি যে আমাদের বিভাগ যে প্রত্নতত্ত্ব বিভাগ, সেটি শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পর্যায়ে একটি প্রকল্প হিসেবে। তো সেই দিক থেকে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব পরস্পরের থেকে অবিচ্ছিন্ন দুটি শাস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। যদিও বাইরের অনেক দেশগুলোতে, বিশেষ করে উত্তর আমেরিকায়, আবার আমরা অন্য ঐতিহ্য লক্ষ্য করি, সেখানে দেখি যে নৃবিজ্ঞানের সাথে প্রত্নতত্ত্বকে অবিচ্ছেদ্য হিসেবে বিবেচনা করা হয়। তো এই যে প্রত্নতত্ত্ব ও ইতিহাসের যে অবিচ্ছিন্নতা, সেই অবিচ্ছিন্নতা তৈরি হওয়ার একটা ইতিহাস আছে। কেন ইতিহাসের একটি উপশাস্ত্র হিসেবে প্রত্নতত্ত্ব উপমহাদেশে উদ্ভাবিত হল, তার ইতিহাসটা আমি শুরুতে বলবো, এবং সেখানে আমি দেখবো যে প্রত্নতত্ত্ব ইতিহাসের মতোই কতগুলো বিষয় ছাড়া কোনোভাবেই জ্ঞান চর্চা করতে পারে না। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেটাকে ইংরেজিতে বলি পিরিয়ডাইজেশন, আর বাংলায় বলি কালকল্পীকরণ। অর্থাৎ এই যে আমরা বলি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এরকম যুগ বিভাজন ছাড়া, অথবা আমরা বলি প্রাগইতিহাস, ইতিহাস, এরকম যুগ বিভাজন ছাড়া প্রত্নতত্ত্ব ইতিহাসের আলোচনা করা সম্ভব না। তো সেটা নিয়েও আমি আলোচনা করব, এবং আমি দেখানোর চেষ্টা করব মূলত যে অংশটিকে আসলে ঐতিহাসিকগণ আদি মধ্যযুগ বলেন। এবং আমি এখানে বক্তব্য শিরোনাম আপনারা লক্ষ্য করবেন যে স্ল্যান্ট অথবা আদি মধ্যযুগ অথবা মধ্যযুগ। এখানে এই বিষয়টাও আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে যে এই আদি মধ্যযুগের সংজ্ঞা নিয়ে বিতর্ক আছে। কোন কোন ঐতিহাসিক আদি মধ্যযুগ আমরা যেটাকে মধ্যযুগ বলছেন, আবার কোন কোন ঐতিহাসিক মধ্যযুগের আগের পর্বটাকে আদি মধ্যযুগ বলছেন। এই যে দীর্ঘ তর্ক বিতর্ক, এই তর্ক বিতর্কের খুব গুরুত্বপূর্ণ একটি সময়কাল হিসেবে আমরা বলতে পারি আদি মধ্যযুগকে। আদি মধ্যযুগের সময়কালটা আমরা যদি আনুমানিক ভাবে ধরি, সেটা হচ্ছে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী থেকে 13শ শতাব্দী পর্যন্ত। এবং খুব ইন্টারেস্টিংলি কালো পর্বত, ইতিহাসকে কালো পর্বে বিভাজন করা মানেই হচ্ছে প্রত্যেকটি আলাদা কালো পর্বের নিশ্চয়ই কতগুলো বৈশিষ্ট্য আছে যার ভিত্তিতে আমরা ওই কালো পর্ব, ওই পিরিয়ডটাকে চিহ্নিত করছি। যেমন আমি বলছি প্রাগইতিহাস। প্রাগইতিহাসের মানে হচ্ছে শাব্দিকভাবে ইতিহাসের আগের অংশ। অর্থাৎ আমরা ধরে নিই সংজ্ঞা অনুসারে যখন থেকে লিখিত উৎসের উপস্থিতি নেই তার আগের পর্বটাকে আমরা বলি, যখন ইতিহাসের লিখিত উৎসের উপস্থিতি নেই তখন সেটাকে আমরা বলছি প্রাগইতিহাস। যখন আমরা লিখিত ইতিহাসের উপস্থিতি পাচ্ছি তখন সেটাকে আমরা বলছি ইতিহাস। তার মাঝখানে আরেকটা পর্বের কথা তো বলেন যে লিখিত উৎস আছে কিন্তু পাঠোদ্ধার করা যায় না বা পড়া যায় না, সেটাকে বলছেন প্রাগইতিহাস বা প্রোটোহিস্ট্রি। তো এই যে পিরিয়ডাইজেশন বা কালকল্পীকরণ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি তর্ক বিতর্কের বিষয়। কেন একটা পর্ব থেকে আরেকটা পর্বে যাচ্ছে, অর্থাৎ প্রাচীন যুগ থেকে যে মধ্যযুগে যাচ্ছে, কিসের ভিত্তিতে বলছি আমরা মধ্যযুগে যাচ্ছে, বা আমি বলছি আদি ইতিহাস বা আর্লি হিস্টোরিক পিরিয়ড, আবার বলছি আর্লি মিডিয়েভাল পিরিয়ড। কিভাবে আদি ইতিহাস থেকে কোন কোন মানদণ্ডের উপর ভিত্তি করে আমি বলছি যে এটা হচ্ছে আদি মধ্যযুগে যাচ্ছে। অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি ট্রানজিশন, অর্থাৎ একটা জায়গায় ঢুকছি আমরা, পরিবর্তন হচ্ছে, এবং আরেকটা হচ্ছে আরেকটা জায়গা থেকে আমরা বের হয়ে আসছি। প্রাচীন যুগে আমরা ঢুকলাম, আবার প্রাচীন যুগ থেকে বের হয়ে এসে মধ্যযুগে ঢুকলাম, মধ্যযুগ থেকে বের হয়ে এসে আমরা আবার আধুনিক যুগে ঢুকলাম। এই যে বের হওয়া এবং ঢোকা, আমরা এটাকে যদি ঐতিহাসিকদের বা প্রত্নতাত্ত্বিকের ভাষায় বলি, একটাকে আমরা বলি ডিসজাংশন, অর্থাৎ দুটি সময়ের মধ্যে একটা বিচ্ছিন্নতা বা পার্থক্য। আর একটা বড় গুরুত্বপূর্ণ তাত্ত্বিক জায়গা হচ্ছে কন্টিনিউইটি বা ধারাবাহিকতা। যতই আমরা কালো পর্বে বিভাজন করি না কেন ইতিহাস, একটি পর্বের সাথে আরেকটি পর্বের কোনো না কোনো ভাবে যুক্ততা থাকছে, ধারাবাহিকতা থাকছে। তাহলে ঐতিহাসিকদের মধ্যে একটা বড় তর্কের বিষয় যে কোনটা গুরুত্বপূর্ণ, কন্টিনিউইটি অথবা চেঞ্জ, অথবা কন্টিনিউইটি বা ডিসজাংশন, কোনটা? এটি খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা। এবং তারপরে আমি দেখানোর চেষ্টা করছি যে যখনই আমরা আদি মধ্যযুগ বা মধ্যযুগ এটা নিয়ে আলোচনায় আসছি, তখন আমরা লক্ষ্য করছি যে ভারত উপমহাদেশে বা দক্ষিণ এশিয়ায় ঐতিহাসিকদের মধ্যে, ঐতিহাসিক বলতে আমি বোঝাচ্ছি যারা লিখিত উৎস এবং অর্থাৎ টেক্সট, এবং বিশেষ করে যেটাকে আমরা বলি ল্যান্ড গ্র্যান্ট বা তাম্র শাসন বা শিলালিপি,
এই যে লিপিতাত্ত্বিক প্রমাণ তার ভিত্তিতে যারা গবেষণা করছেন তাদের এই যে গবেষণার পরিমাণটা এবং সংখ্যাটা এবং গুণগত মানটা অনেক বেশি আদিম মধ্যযুগে, এবং সেটা ভারতের বিভিন্ন অঞ্চল বা দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল। তুলনামূলকভাবে এই সময়টায় প্রত্নতত্ত্ব চর্চা অনেক কম, অর্থাৎ এই সময় যে প্রত্নস্থানগুলো আছে সেই প্রত্নস্থানগুলো নিয়ে প্রত্নতত্ত্ব চর্চা অনেক কম। সেটার কারণটা এবং সেক্ষেত্রে এই যে লিখিত বিভিন্ন উৎস বা এই যে ইনস্ক্রিপশন আমরা যেগুলোকে বলছি লিপি, সেই লিপি যেগুলো তামার পাতে লেখা হচ্ছে বা পাথরে লেখা হচ্ছে, সেই লিপিগুলো নিয়ে যে আলোচনা করা হচ্ছে, ইতিহাসের কথা বলা হচ্ছে, সেই ইতিহাসের সাথে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা ইতিহাস জানি, তার সাথে কি সবসময় সামঞ্জস্য থাকছে নাকি সামঞ্জস্য থাকছে না, অর্থাৎ সঙ্গতি কি থাকছে নাকি থাকছে নাকি যারা এই লিখিত উৎস নির্ভর ইতিহাস চর্চা করছেন তাদের আলাপ আলোচনায় প্রত্নতাত্ত্বিক বিভিন্ন সূত্রগুলো শুধুমাত্র সম্পূরক হিসেবে থাকছে বা বিভিন্ন তাদের ধারণা সমর্থন করার জন্য থাকছে। স্বতন্ত্রভাবে বা সার্বভৌমভাবে প্রত্নতত্ত্ব চর্চা আদি মধ্যযুগের চর্চায় কিভাবে ভূমিকা রাখতে পারে বা রাখছে কিনা, যদি না রেখে থাকে তাহলে কোন ধরনের ভূমিকা রাখতে পারে, এটি হচ্ছে মূলত আমার আলোচনার বিষয়। সেখানে আমি মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো ভেবে রেখেছিলাম, সময় স্বল্পতার কারণে আমি পারবো কিনা জানি না। একটি বিষয় হচ্ছে যেটাকে আমরা বলি বসতি প্রত্নতত্ত্ব, ইংরেজিতে বলি সেটেলমেন্ট আর্কিওলজি, তার মাধ্যমে এই ইতিহাস আমি বলছি আবার, ইতিহাস বলতে বোঝাচ্ছি লিখিত উৎস নির্ভর বিভিন্ন টেক্সট নির্ভর যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা কিভাবে রিড করতে পারি বা কিভাবে প্রশ্ন করতে পারি বা তার সাথে কিভাবে সাযুজ্য বা তার সাথে কিভাবে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতাগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে প্রথম কথা হচ্ছে এখান থেকে স্লাইডগুলো দেখা যাচ্ছে ইংরেজি, পরের স্লাইডগুলো মূলত ইংরেজিতে, এই আলোচনাগুলি আমি এখানে করার চেষ্টা করছি যে প্রথমত এখানে দক্ষিণ এশিয়ায় ইতিহাস এবং প্রত্নতত্ত্বের যদি আমরা ইতিহাস তত্ত্ব নিয়ে আলোচনা করি, অর্থাৎ ইতিহাস এবং প্রত্নতত্ত্বের ইতিহাস তত্ত্ব মানে হিস্টোরিওগ্রাফি, সেখানে আমরা দেখব যে ভারতে আসলে ইতিহাস চর্চার সূত্রপাত আমরা যে অর্থে আধুনিক ইতিহাস বলি সেটি অবশ্যই কলোনিয়াল যারা শাসক, কলোনিয়াল রুলার তাদের হাতে, এবং তারা প্রথমে এসে ভিনসেন্ট স্মিথ এবং জেমস স্মিথ তারা কিন্তু প্রথমে ভারতের উপমহাদেশের ইতিহাসকে তিনটা ভাগে ভাগ করবেন। একটি হচ্ছে আমরা জানি যে হিন্দু বৌদ্ধ যুগ বা হিন্দু যুগ, একটি হচ্ছে মুসলমান যুগ, একটি হচ্ছে আধুনিক যুগ, এইভাবে তারা ভাগ করবেন। এই বিভাজনকে পরে যখন বিংশ শতাব্দীর প্রথমার্ধে জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশ ঘটে, সেই সময় বিভিন্ন ঐতিহাসিক বিশেষ করে রমেশচন্দ্র মজুমদার তারা বললেন যে এই বিভাজনটা ব্যাপকভাবে ধর্মকেন্দ্রিক বিভাজন, অর্থাৎ শুধুমাত্র ধর্মকে কেন্দ্রে রেখে এই বিভাজনটা করা হয়েছে, আমাদের এই বিভাজনটাকে আসলে অস্বীকার করতে হবে, নতুন বিভাজনের কথা বলতে হবে। তারা কিন্তু ওই যে আমরা যেটাকে বলি ইংরেজিতে ট্রাইপার্টাইট পিরিয়ডাইজেশন, তিনটা যুগে ভাগ করা পিরিয়ডাইজেশন, সেটাকে অস্বীকার করলেন। তারা যেটা করলেন হিন্দু যুগের জায়গায় করলেন যেটা আসলে প্রাচীন যুগ, তারপর করলেন বৌদ্ধ যুগ, তারপর করলেন আধুনিক যুগ, এবং এখানেও কিন্তু ইউরোপের ইতিহাসের যে যুগ বিভাজন তার সাথে একটা সামঞ্জস্য থাকলো, অর্থাৎ ইউরোপীয় ইতিহাসের যুগ বিভাজনকে আরোপ করা হলো এই উপমহাদেশের ইতিহাস চর্চার উপরে। তখনও পর্যন্ত কিন্তু ইন্টারেস্টিংলি মনে রাখতে হবে যে ভারতবর্ষে এবং ইউরোপেও প্রাগইতিহাস বলতে যে ডিসিপ্লিনটি তখনও পর্যন্ত বিকশিত হচ্ছে না, হয়নি। আমরা ক্লাসে সেদিন আলোচনা করছিলাম যে একটা সময় ইউরোপে ছিল আমরা যে প্রাগৈতিহাসিক হাতিয়ারগুলো পাই পাথরের তৈরি, অন্যান্য বিভিন্ন বস্তুর তৈরি, সেগুলোকে বিভিন্ন ভাবে বলা হতো। তারা মনে করত যে হয়তো এগুলো যে বিদ্যুৎ বা থান্ডারবোল্ট হচ্ছে, থান্ডারবোল্টের ঘনীভূত রূপ, এরকম ভাবে যে ধারণাগুলোকে আমাদের কাছে অদ্ভুত মনে হতো, কারণ তখনও পর্যন্ত বাইবেলে বর্ণিত সৃষ্টিতত্ত্বে যে মানুষের ইতিহাসের কথা বলা হয়েছে তার বাইরের ইতিহাস থাকতে পারে সেই ধারণাই তখন পর্যন্ত তৈরি হয়নি। সেই ধারণা তৈরি হয়ে উঠেছে সপ্তদশ অষ্টাদশ শতাব্দী, আমরা যেটাকে বলি এনলাইটেনমেন্ট, তারপরে থেকে এবং কলোনিয়াল এক্সপ্যানশনের পরে থেকে, যখন থেকে ইউরোপীয়রা দেখলো যে আসলে পৃথিবীতে আসলে বিচিত্র মানুষ আছে, ইউরোপের মানুষই শুধু মানুষ না, বহু জায়গায় বহু ধরনের, বহু সংস্কৃতি, বহু রঙের, বহু চেহারার মানুষ আছে, এবং তারা বহু ধরনের বস্তু
ব্যবহার করে, বহু ধরনের তাদের লেখার ধরন, সেই আলোচনাটার মধ্য দিয়ে আসলে প্রাগৈতিহাসিক ধারণাটা পরবর্তীতে আসে। এবং ইন্টারেস্টিংলি যেটাকে আমরা বলছি সভ্যতা, সভ্যতার ধারণা কিন্তু ভারতে প্রথম আসলো 1920-এর দশকের শেষে, যখন সিন্ধু সভ্যতার আবিষ্কার হয়। এবং সিন্ধু সভ্যতার আবিষ্কার কিন্তু এখানে জাতীয়তাবাদী আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল, যে আমরা একসময় সভ্য ছিলাম। এবং স্যার জন মার্শালের পাশাপাশি রাধাবাই বন্দ্যোপাধ্যায় এবং আরো কয়েকজন এই হরপ্পা এবং মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতার আবিষ্কার করে। তাহলে এই যে কালকর্মীকরণগুলো নিয়ে মোটামুটি ভাবে আমাদের আলোচনা আমি সংক্ষেপে এখানে শেষ করছি। পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা করব। আমাদের আলোচনার মূল জায়গাটা হচ্ছে আদি মধ্যযুগ, এবং যেটাকে অন্যরা বলছেন মধ্যযুগ। আদি মধ্যযুগ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আগেই বললাম, যে ইতিহাসে প্রচুর লেখালেখি হয়েছে তাত্ত্বিক এবং পদ্ধতিগত দিক থেকে। এবং এই লেখালেখিটা শুরু একটা পর্যায়ে আমরা অবশ্যই বলতে পারি যে জাতীয়তাবাদী ঐতিহাসিক যারা যখন ছিলেন, অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার থেকে শুরু করে নিহার রঞ্জন রায় পর্যন্ত, এর একটা পর্যায়ে। কিন্তু 1950-এর দশকে বিশেষ করে মার্কসিস্ট বা মার্ক্সীয় চিন্তার যারা প্রতিফলন ঘটাতে চাইলেন ইতিহাসে, বিশেষ করে ডিডি গোস্বামী এবং রামশরণ শর্মা, দুজনই প্রস্তাব করলেন ভারতীয় ইতিহাসের সামন্ততান্ত্রিক মডেলের কথা, অর্থাৎ ফিউডালিজম মডেল। তারা বললেন যে আদি হিস্টোরি বা আদি ঐতিহাসিক পর্বে যখন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মধ্য গাঙ্গেয় অববাহিকায় নগর সভ্যতার উদ্ভব হলো, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে, ঐতিহাসিকরা বলেছেন দ্বিতীয় নগরায়ণ, সেই নগর সভ্যতার উদ্ভব কতগুলো প্যারামিটারের ভিত্তিতে ঘটেছে। অর্থাৎ নগরগুলোর যে উদ্ভব ঘটেছে তার পিছনে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ ছিল। একটা কারণ হচ্ছে, যেমন বলা হয় লোহার আবিষ্কার বা লোহার প্রচলন, একটা কারণ বলা হয় সারপ্লাস প্রোডাকশন বা উদ্বৃত্ত উৎপাদন, একটা কারণ বলা হয় হচ্ছে মেরিটাইম কমার্স, বিশেষ করে সমুদ্র পথে বাণিজ্য, ইত্যাদি অনেকগুলো কারণ দেখানো হয়। এবং তারা বললেন যে আসলে এই যে নগর সভ্যতার উত্থানটা ঘটলো, এই সভ্যতা আস্তে আস্তে খ্রিস্টীয় 4র্থ শতক থেকে শুরু করে 6ষ্ঠ শতক পর্যন্ত, যখন আমরা বলছি গুপ্ত সাম্রাজ্য, তখন হচ্ছে এটা পিকে, অর্থাৎ একটা শীর্ষবিন্দুতে পৌঁছে। কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতনের পরে এটি আস্তে আস্তে অবক্ষয় ও অবনমনের দিকে যায়, যেটাকে রামশরণ শর্মা বললেন তার বিখ্যাত ভাষায় আরবান ডিকে, অর্থাৎ নগর সভ্যতার অবনমন বা অধঃপতন। এবং রামশরণ শর্মা কিন্তু এই ফিউডালিজম তত্ত্বের প্রধান সূত্র ছিল আসলে ইনস্ক্রিপশনগুলো, যে ইনস্ক্রিপশনগুলো আসলে কি ভূমি দান করার দলিল, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অথবা ব্রাহ্মণদের বিভিন্ন জায়গায় ভূমি দান করা হচ্ছে, সেই দানগুলোর দলিল হচ্ছে মূলত লিখে রাখা হচ্ছে তামার পাতে অথবা শিলালিপি। এই ভূমির দলিলগুলো আসলে তারা বললেন এই ভূমির দলিলগুলো নির্দেশ করছে যে এক অর্থে যে উৎপাদনে এক অর্থে কৃষি নির্ভরতা তৈরি হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে বাণিজ্য বা বাণিজ্যের যে বিপুল বিস্তার ছিল সেটি এই সময় কমে আসছে, তার কারণ হচ্ছে মুদ্রা পাওয়া যাচ্ছে না অনেক জায়গাতেই। তৃতীয়ত যে নগরগুলো আদি ঐতিহাসিক পর্বে বিকশিত হয়ে উঠেছিল, সেই নগরগুলো সেখানে আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে। এবং সেখানে রামশরণ শর্মা বেশ কিছু মধ্য গাঙ্গেয় অববাহিকায় বড় বড় নগর, যেমন কৌশাম্বী থেকে শুরু করে এদিকে পাটালিপুত্র, এই নগরগুলোর যে ক্রমিক পতন, সেই পতনগুলোর আবার কিছু প্রত্নতাত্ত্বিক উপাত্ত হাজির করে। এটি গেল ফিউডালিজমের মডেল। এবং তারা বলার চেষ্টা করলেন যে ওই সময় অ্যাগ্রারিয়ান এক্সপ্যানশন হচ্ছে, কৃষি নির্ভর অর্থনীতির বিকাশ হচ্ছে, বাণিজ্য নির্ভর অর্থনীতির বিকশিত হচ্ছে না, প্রচন্ড নতুন নতুন জায়গায় এক ধরনের স্টেট ব্যুরোক্রেসি তৈরি হচ্ছে, যে ব্যুরোক্রেসিগুলোর প্রমাণ আমরা কপার প্লেট ইনস্ক্রিপশনগুলোতে পাচ্ছি ইত্যাদি। কিন্তু এই রামশরণ শর্মা এবং ডিডি গোস্বামী এবং পরবর্তীকালে বিএনএস যাদব, যারা সামন্ততান্ত্রিক মডেলের প্রস্তাব করলেন, তাদের মডেল পরবর্তীকালে তুমুল প্রশ্নের মুখে পড়ল। এই প্রশ্ন প্রথম উত্থাপন করলেন দক্ষিণ ভারতের বার্ডেন স্টেইন নামের এক ভদ্রলোক। উনি আফ্রিকার সেগমেন্টাল স্টেটের মডেল তার মাধ্যমে প্রশ্ন করলেন। আর একজন যাদের প্রস্তাবন অসম্ভব গুরুত্ব বহন করে দুজন, একজন হচ্ছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, একজন হচ্ছেন হারমান কুলকে। তারা বললেন যে আসলে সামন্ততান্ত্রিক মডেলে অনেকগুলো তত্ত্বই ভুল, এবং তারাও একই তাম্রশাসন অর্থাৎ
লিপির তত্ত্ব ব্যবহার করলেন, লিপির সূত্র ব্যবহার করলেন, প্রত্নতাত্ত্বিক সূত্র ব্যবহার করলেন এবং বিভিন্ন ধরনের টেক্সট, বিশেষ করে পুরাণ, ধর্মশাস্ত্র এবং তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত টেক্সট আছে যেমন বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন শাস্ত্রীয় টেক্সট, সেই সূত্রগুলো তারা ব্যবহার করলেন। এবং আদি মধ্যযুগে আমরা লিটারারি বিভিন্ন ধরনের প্রোডাকশন বিপুল পরিমাণে, নাটক, কবিতা, বিভিন্ন ধরনের অন্যান্য ধরনের বিভিন্ন টেক্সট যেমন বাদশাহের কামসূত্র থেকে শুরু করে আরো অনেক কিছু, সেইগুলো দিয়ে তারা বলার চেষ্টা করলেন যে আসলে যে আরবান ডিকে এবং ফ্র্যাগমেন্টেশনের কথা বলা হচ্ছে, ভেঙে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই ভেঙে যাওয়ার কথা বলার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আসলে পশ্চিমা ধারণা। পশ্চিমা সামন্তবাদীর যে মডেল বা ঔপনিবেশিক শাসনামলে যে মডেলের ধারণাগুলো এখানে এসছে, তারই আসলে প্রয়োগ ঘটাতে চেয়েছেন ডিডি গোস্বামী এবং রামশরণ শর্মা। তারা দেখাতে চেয়েছেন যে রাষ্ট্র যখন কেন্দ্রীয় শাসনে থাকে, অর্থাৎ একজন খুব সার্বভৌম এবং শক্তিশালী সম্রাট থাকে, তখন হচ্ছে ওই রাষ্ট্র উন্নত রাষ্ট্র, ওই রাষ্ট্র সঠিক উন্নতির দিকে যাবে। এবং যখন রাষ্ট্রগুলো সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তখন সেটা ক্রমিক পতনের মতো। প্রযোজনা চট্টোপাধ্যায় এবং হানভানপুরকে তারা বললেন যে আসলে এটি সত্য নয়। প্রযোজনা চট্টোপাধ্যায় প্রস্তাব করলেন ইন্টিগ্রেটিভ মডেল, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি মডেলের কথা, যেটিকে পরবর্তীতে আবার বিস্তৃত করলেন হানভানপুরকে, তিনি বললেন প্রসেসুয়াল মডেল। তারা বললেন যে আসলে সামন্ততান্ত্রিক মডেল যে কথাগুলো বলে তার বেশিরভাগ দাবি ভুল। প্রথম কথা, কৃষি নির্ভর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কৃষি জমির বিস্তার ঘটেছিল, কিন্তু বাণিজ্য কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি। এবং বাণিজ্য বা বহির্দেশীয় আন্তঃ সমুদ্র বাণিজ্যকে যেভাবে নগর সভ্যতার উদ্ভবের পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখানো হয়, সেই ধারণাটিও ঠিক নয়। তারা আরো বললেন যে তখন আদি মধ্যযুগে নতুন নতুন অঞ্চল ভিত্তিক রাষ্ট্র তৈরি হচ্ছে। এই নতুন নতুন অঞ্চল ভিত্তিক রাষ্ট্র তৈরি হওয়ার মধ্য থেকে যে সমস্ত মানুষ এই রাষ্ট্রের বাইরে ছিল, সেই মানুষগুলোকেই রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রেট করা হচ্ছে, এবং একটা রাষ্ট্রগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হচ্ছে। এবং সামন্ত, যেটা একটা শব্দ ব্যবহার করছেন তারা, সামন্তাইজেশন বা নতুন অর্থে সামন্ত চক্রের বিকাশ করছে। কিন্তু সামন্ত চক্রের বিকাশ ঘটার কারণ মানে ফলে এটা প্রমাণিত হয় না যে এখানে যে বসতিগুলো ছিল, এখানে যে নগরগুলো ছিল, সেগুলো একদম স্থির অপরিবর্তনীয় যুগ যুগ ধরে থাকবে, সেটি প্রমাণিত হয়। তাহলে দেখা গেল যে ইন্টিগ্রেটিভ এবং প্রসেসুয়াল মডেল প্রস্তাব করলেন যে এই সময় নতুন নতুন ধর্ম মত তৈরি হচ্ছে, নতুন নতুন ধর্ম মত, যেগুলো সেই ধর্মমতগুলোকে আবার একটা সময় এসে যেটা সবচেয়ে দাপুটে ধর্মমত, অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্ম, সেই ধর্ম আস্তে আস্তে নিজেদের মধ্যে নিয়ে আসতেছে। তারপরে নতুন নতুন রাষ্ট্র এবং নতুন নতুন পলিটি, স্টেট অ্যান্ড পলিটি নতুন নতুন ভাবে তৈরি হচ্ছে। এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দক্ষিণ ভারতে যারা গবেষণা করছেন তারা। তার বড় কারণ হচ্ছে দক্ষিণ ভারতে যেমন প্রচুর মন্দির পাওয়া যাচ্ছে, মন্দিরের সাথে প্রচুর ইনস্ক্রিপশন পাওয়া যাচ্ছে এবং প্রচুর টেক্সট পাওয়া যাচ্ছে, অর্থাৎ ঐতিহাসিক সূত্রের কোনো অভাব দক্ষিণ ভারতে নেই। তো দক্ষিণ ভারতে এই মডেলকে সামনে রেখে অনেকেই কাজ করলেন এবং উদাহরণগুলো দিলেন যে কেমন করে চোল সাম্রাজ্যের সময় চোল সম্রাটদের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগ তৈরি হয়েছে। রণবীর চক্রবর্তী দেখালেন যে কিভাবে পশ্চিম ভারতে পশ্চিম উপকূল এবং আরব এবং আফ্রিকা তার সাথে সমুদ্র পথে বাণিজ্য তখন বিস্তার লাভ করেছে। এই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলগুলো থেকে তখন কতগুলো খুব গুরুত্বপূর্ণ বন্দর তৈরি হয়েছে এবং আরো নতুন নতুন কতগুলো ইনফরমেশন বা তথ্য তারা নিয়ে আসবেন। যেমন মন্ডবিকা বা হট্ট নামে কতগুলো শব্দ আমরা ইনস্ক্রিপশনে পাচ্ছি, অর্থাৎ লোকাল ট্রানজাকশনের জন্য, লোকাল ব্যবসা বাণিজ্যের জন্য হাট, বাজার বা মন্ডবিকা থাকে। নগরগুলো সেখানেও নতুন নতুন বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছে এবং যারা অরণ্যচারী মানুষ, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে ছিল না, তাদেরকে নতুন ধর্মে দীক্ষিত করে নতুন করে রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই যে ইন্টিগ্রেটিভ এবং প্রসেসুয়াল মডেল, সেই প্রসেসুয়াল মডেলটা পরবর্তীকালে আরো এক্সপ্যান্ডেড হলো বা বিস্তৃত হলো। এটি গেল একটা দিক। কিন্তু এই যে যারা কথা বললেন তারা কিন্তু আদি মধ্যযুগ এবং মধ্যযুগের পার্থক্য নিয়ে কোনোভাবেই একমত নন। এই কথাগুলো এই চারটাতেই আপনারা দেখতে পাবেন
যে বিভিন্ন পণ্ডিত আদি মধ্যযুগ এবং মধ্যযুগের যে কালিক বা টেম্পোরাল যে রেঞ্জ সেটা নিয়ে তাদের মধ্যে তর্ক করতে থাকে। হার্মানকে নিজে প্রসিডিউরাল মডেল বললেন, তো তিনি কিন্তু এখনো তার বইপত্রে মধ্যযুগ হিসেবে বলেন 6শ শতক থেকে 15শ শতক পর্যন্ত, অর্থাৎ মুঘল শাসনামলের আগ পর্যন্ত সময়কালটাকে তিনি মধ্যযুগ বলছেন। আবার ধরা যাক যে হিস্ট্রি কমপ্লেক্স আবার একভাবে বলছে, ইন্ডিয়ান হিস্ট্রি কমপ্লেক্স। আবার দেখা যায় যে জোনাথন সিং খুব বড় বৌদ্ধ শাস্ত্র বিষয়ক পণ্ডিত, উনি একভাবে বলছেন। অর্থাৎ এই সময়কাল মধ্যযুগ কোনটাকে বলবে এবং আদি মধ্যযুগ কোনটাকে বলবে এটা নিয়ে একটা বড় তর্ক এখনো চলমান, এখনো কিন্তু এর কোনো নিষ্পত্তি হয়নি। সম্প্রতি ভৈরবী প্রসাদ সাহু দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি চমৎকার প্রবন্ধ লিখেছেন যে কিভাবে এই যে ট্রানজিশন ডিবেট সেটা কিভাবে কার্যকর হচ্ছে, আদি মধ্যযুগে আমরা কিভাবে ঢুকছি সে সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ধারণা আছে। যে বলা হচ্ছে যে কেন্দ্রীভূত রাষ্ট্র ভেঙে পড়ছে, আরবান ডিকে ঘটছে, বাণিজ্যের জায়গায় কৃষির সম্প্রসারণ ঘটছে, নতুন নতুন বসতি বা জঙ্গল কেটে কৃষি জমি তৈরি করা হচ্ছে, আঞ্চলিক আইডেন্টিটি বা রিজিওনাল আইডেন্টিটি ফরমেশনের সময়কাল হচ্ছে এইটা, এই আদি মধ্যযুগ। এই কথাগুলো বলছেন তারা, কিন্তু তারা বের হচ্ছেন কি করে? অর্থাৎ ত্রয়োদশ শতকে যে আদি মধ্যযুগের শেষ তার একমাত্র নির্ধারণ হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে তুরস্ক এবং পার্সি শাসনের প্রতিষ্ঠা। অর্থাৎ যদি আমরা সহজ ভাষায় বলি, আমি মুসলমান শব্দ ব্যবহার করলাম এই কারণে, কারণ তখনকার কোন টেক্সটে আমরা যাকে বলি মুসলমান সে শব্দটি নেই, হয় তুরস্ক বলা হচ্ছে অথবা পার্সিক বলা হচ্ছে, পার্সিক বলা হচ্ছে, গ্রেক্স বলা হচ্ছে, জবন বলা হচ্ছে। এই যে শুধু মুসলমান শাসক বদলানোর সঙ্গে সঙ্গে কি যুগ বদলে যায়, একটা যুগ পাল্টে যাবে, তাহলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা তার সময়কালে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সাম্রাজ্য তৈরি হয়েছিল দক্ষিণ ভারতে, যে সাম্রাজ্য নিয়ে প্রচুর গবেষণা হয়েছে বিজয়নগরের। তারপর সেই সময় দাক্ষিণাত্য অন্ধ্রপ্রদেশ কেন্দ্রিক আরেকটা সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা যদি বলি যে ত্রয়োদশ শতক মানেই হচ্ছে প্রাচীন যুগ শেষ অথবা আদি মধ্যযুগ শেষ এবং মধ্যযুগে আমরা ঢুকলাম, সেখানে কোন মানদণ্ডের ভিত্তিতে আমরা বলছি? এখানে সালতানাত প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে কি এখানকার মানুষজনের জীবনযাপন বদলে গেল? তার অর্থনৈতিক সম্পর্ক কি বদলে গেল? কৃষি নির্ভর জীবনযাপন কি বদলে গেল? রাষ্ট্র এবং রাষ্ট্রের পলিটিকই বদলে গেল? সেখানে ভৈরবী প্রসাদ সাহু দেখালেন যে মানদণ্ডগুলো আসলে ব্যবহার করা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে আসলে ট্যাক্সেশন, রাজস্ব আদায়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় বদল হচ্ছে। নতুন কতগুলো প্রশাসনিক একক তৈরি হচ্ছে, প্রশাসনের ভাষা বদলে যাচ্ছে, কোর্ট ল্যাঙ্গুয়েজ আমরা যেটা আগে সংস্কৃত ছিল, তারপরে পার্সিক চলে আসছে, কিন্তু সাধারণ মানুষের ভাষা কিন্তু তৈরি হচ্ছে না। আরেকজন খুব ইন্টারেস্টিং গবেষক যার কাজ অসম্ভব ইনফ্লুয়েন্সিয়াল, তিনি হচ্ছেন শেলডন পোলক। তিনি দেখালেন টেক্সচুয়াল বিভিন্ন রেফারেন্সের উপর ভিত্তি করে, তার একটা বইয়ের নামই কথাটা বলার জন্য যথেষ্ট, ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ অফ গডস টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেন। অর্থাৎ এখানে তিনি বোঝার চেষ্টা করছেন যে সংস্কৃত যেটি আসলে দেব ভাষা, দেবতাদের ভাষা ছিল, যে ভাষাটি একসময় সভা এবং বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় দলিলে ব্যবহার করা হতো, সেটা বদলে যাচ্ছে। বলতে গিয়ে আমরা যেটাকে বলছি ভার্নাকুলার লিটারেচার এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, এবং অর্থাৎ আঞ্চলিক বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের লেখা, যার সাথে গুরুত্বপূর্ণ ধরনের আমরা সবাই জানি চর্চা করি, এই ধরনের আঞ্চলিক ভাষা উদ্ভব কখন হচ্ছে। অর্থাৎ আদি মধ্যযুগে কতগুলো বিষয় ঘটছে, হ্যাঁ, যে বিষয়গুলো নিয়ে বহু ধরনের কাজ হচ্ছে। ওই সময় নারীর ভূমিকা কি সেটি নিয়ে আলোচনা হচ্ছে, ওই সময় প্রশাসন কেমন ছিল, কিভাবে ব্যুরোক্রেসি ছিল সেটা নিয়ে কথা হচ্ছে, ওই সময় কিভাবে শিল্পকলার ক্ষেত্রে কিভাবে পরিবর্তন আসতো সেটা নিয়ে কথা হচ্ছে, ওই সময় চীন দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কিভাবে বৌদ্ধ ধর্মের মাধ্যমে হিন্দু ধর্মীয় বিভিন্ন পরিব্রাজকের মাধ্যমে যোগাযোগগুলো তৈরি হলো, তার বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, তা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। ওই সময় অর্থনৈতিক ইতিহাস নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এবং খুব বিখ্যাত অর্থনৈতিক ইতিহাস যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইরফান আহমেদ এবং তপন রায়চৌধুরীর লেখা কেমব্রিজ হিস্ট্রি, ভলিউম 1, যেটা খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে মোগল আমলের আগ পর্যন্ত, ষষ্ঠ শতকের আগ পর্যন্ত অর্থনৈতিক ইতিহাসের কথা বলে। তো এই ধরনের ইতিহাস লেখা প্রচুর হচ্ছে, কিন্তু ইন্টারেস্টিংলি কথা হচ্ছে প্রত্নতত্ত্ব এখানে কোথায়? প্রত্নতাত্ত্বিক সূত্র আমরা লক্ষ্য করলাম রামশরণ
সূত্র বৈজয়ন্তলাল চট্টোপাধ্যায় বিভিন্ন জায়গায় ব্যবহার করে দেখিয়েছেন যে রাজস্থান বা উত্তর প্রদেশে বা গুজরাটে বহু নতুন নতুন নগর তৈরি হয়েছে। হিউয়েনসাং যখন এখানে এসেছিলেন তার বিবরণীকে মাথায় রেখে সামন্ততান্ত্রিক মডেলের প্রবর্তকটা বললেন হিউয়েনসাং দেখে গিয়েছিলেন যেখানে অনেকগুলো নগর যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছে। তাম্রলিপ্তির মতো যেটি বন্ধ সেটি আসলে তখন অধঃপতনের দিকে যাচ্ছে, ব্যবহৃত হচ্ছে। বৈজয়ন্তলাল চট্টোপাধ্যায় আবার প্রত্নতাত্ত্বিক তত্ত্ব ব্যবহার করে দেখান যে হ্যাঁ, নতুন নতুন নগর তৈরি হচ্ছে, একই সঙ্গে পুরানো নগর যাচ্ছে না, নতুন নতুন নগর তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে লিটারেচার, এই যে বিপুল বিস্তারিত ঐতিহাসিক যে সূত্র আমরা পাই আদি মধ্যযুগ পার্লিমেন্ট বা পিরিয়ড নিয়ে, সেখানে প্রত্নতত্ত্বের ভূমিকা খুবই নগণ্য। যদি আমরা মনে করি, আমরা যেটা ক্লাসে এখনো পর্যন্ত করি, যে প্রত্নতত্ত্ব মানে হচ্ছে মানুষ যে বস্তুগুলো ব্যবহার করছে সেই ব্যবহার করা বস্তুগুলোর মাধ্যমে ইতিহাসকে পুনর্গঠন করা, এই সংজ্ঞাটি কিন্তু আমরা করি। এই সংজ্ঞা দিয়ে আমরা বুঝতে পারি যে ইতিহাস কতটা কেন্দ্রীয় প্রত্নতত্ত্বের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে। কিন্তু আমরা মনে করি যে প্রত্নতত্ত্বের সংজ্ঞা ইতিহাসের পুনর্গঠন করা নয়। প্রত্নতত্ত্বের নিজস্ব কতগুলো পদ্ধতি আছে, নিজস্ব তাত্ত্বিক দিক আছে, হ্যাঁ, এবং সেই তাত্ত্বিক এবং পদ্ধতিগত দিক থেকে প্রত্নতত্ত্বেরও আসলে ইতিহাসের ক্ষেত্রে ভূমিকা রাখার আছে, কিন্তু সেটি স্বতন্ত্র এবং সার্বভৌমভাবে রাখতে হবে। এই প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং চমৎকার একটি লেখা সম্প্রতি লিখেছেন আমাদের এক বন্ধু, যিনি ব্রিটিশ মিউজিয়ামে পড়ান আর ব্রিটিশ মিউজিয়ামে চাকরি করেন, জেসন হবস। উনিও আদি মধ্যযুগ নিয়ে কাজ করেন। উনি তার একটি প্রবন্ধে খুব চমৎকারভাবে দেখিয়েছেন যে কেন প্রত্নতত্ত্ব এই আদি মধ্যযুগ নিয়ে রচিত হওয়া বিপুল বিস্তার ইতিহাসে একদম নগণ্য বা প্রান্তিক হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি রাজনৈতিক কারণে বললেন, বা যেগুলোকে আমরা বলি যে ইতিহাস তো আসলে কোন অর্থে বস্তুগত বা নৈর্ব্যক্তিক বা নিরপেক্ষ নয়, যেটা আমি এতক্ষণের আলোচনায় কিছু কিছু ক্ষেত্রে আমি পয়েন্ট আউট করার চেষ্টা করলাম যে কলোনিয়াল পিরিয়ডে কিভাবে প্রথম এশিয়াটিক সোসাইটি তৈরি হলো। এশিয়াটিক সোসাইটির গবেষণার মধ্য দিয়ে ইতিহাসে ইনস্ক্রিপশন এবং টেক্সটের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেটাকে পরবর্তীকালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হলো, তারা কিন্তু ওই দাপটটাকে, ওই আধিপত্যকে তখনই অস্বীকার করতে পারেনি। তখনই তাদের পক্ষে অস্বীকার করা একটু সম্ভব হয়েছে বা চ্যালেঞ্জ করা সম্ভব হয়েছে যখন সিন্ধু সভ্যতার আবিষ্কার হলো। কেন চ্যালেঞ্জ করা সম্ভব হলো? সিন্ধু সভ্যতায় লেখা রীতি ছিল, সেটি পড়া গেল। সুতরাং সিন্ধু সভ্যতার ইতিহাস রচনার ক্ষেত্রে শুধুমাত্র নির্ভর করতে হলো মানুষের বস্তুগত বিভিন্ন নিদর্শনের উপর। তখনই কিন্তু এক ধরনের প্রত্নতত্ত্বের এক ধরনের আধিপত্য বা দাপটের জায়গায় তৈরি হলো, আরেকটি দাপটের জায়গায় তৈরি হলো প্রাগৈতিহাস চর্চা থেকে। কিন্তু ইতিহাস আমরা যেটাকে বলছি, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে একদম কলোনিয়াল পিরিয়ড পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু লিখিত বিবরণী, লিখিত উৎস এবং তার মধ্যে সাহিত্য থেকে শুরু করে, ক্রনিকল থেকে শুরু করে, ট্রাভেলগ থেকে শুরু করে বহু কিছু আছে, এবং তার সাথে কিছু কিছু ক্ষেত্রে ল্যান্ড গ্র্যান্ট বা ভূমিদানের দলিল। এর বাইরে প্রত্নতত্ত্বের ব্যবহার হচ্ছে সম্পূরক বা সমর্থকের ভূমিকা। এটি কেন হলো সেটা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে জেসন হবস একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, যদিও পয়েন্টটা টেকনিক্যাল, তারপর আমি একটু সহজ করে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে ভারত দক্ষিণ এশিয়ায় প্রত্নতত্ত্ব চর্চা যে তাত্ত্বিক এবং পদ্ধতিগত কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে, সেটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছে। যেমন ঐতিহাসিকরা যে প্রত্নতাত্ত্বিক সূত্রগুলো বা উপাত্তগুলো ব্যবহার করে, সেই উপাত্তগুলোতেই আসলে ভুল আছে। সেই ভুলগুলো কখনো তারা কিন্তু যাদের কাছে করতে জানে না। যেমন খনন হচ্ছে, খননের প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এখন খননের প্রতিবেদন, খননের কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতির খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা প্রত্নতত্ত্বের যেটিকে বলি স্ট্র্যাটিগ্রাফি। এই স্ট্র্যাটিগ্রাফি সম্পর্কিত ধারণাটি আসলে খুঁজে পাওয়া যাবে মর্টিমার হুইগার এখানে কাজ করার পর। তার আগে আলেকজান্ডার কানিংহাম কাজ করেছেন, এবং এই যে একটু আগে বললাম হরপ্পা সভ্যতায় যে কাজগুলো হয়েছে, সেখানে কিন্তু স্ট্র্যাটিগ্রাফি কোনো অর্থে গুরুত্ব দেওয়া হয় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা খুব সহজে বুঝবো উদাহরণ দিলে, ধরা যাক আমরা যদি ধরি ঢাকা শহর, পুরান ঢাকা মোগল আমলে, সেই সময় সেই শহরের বিস্তার কতটুকু ছিল, আর এখন শহরের বিস্তার কতটুকু। এখন আমরা যদি ইমাজিন করি যে ঢাকা শহরটাই প্রত্নতাত্ত্বিক একটি প্রত্নতাত্ত্বিক সাইটে পরিণত হয়েছে 1000 বছর পরে, এবং কেউ যদি কোন প্রত্নতাত্ত্বিক যদি এসে বর্তমানে মিরপুরে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করেন, তাহলে
ওখানে পাওয়া যাবে না। তাহলে একটি নগর যখন বিকশিত হচ্ছে, নগরের মধ্যে বিভিন্ন যে এককগুলো যখন তৈরি হচ্ছে, সেটা তৈরি হয়ে ওঠার একটা ইতিহাস আছে। সেই ইতিহাস তো আসলে স্থানের সাথে বদলায়। নগরের হয়তো কোনো জায়গায় মানুষ এক জায়গায় বসতি তৈরি করছে, পরবর্তীকালে সেই বসতির সম্প্রসারণ হচ্ছে, বা কোনো কারণে বসতিটা সংকুচিত হচ্ছে। আমি কোথায় খনন করছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন এখানে ভারতের যে পদ্ধতিতে এখনো পর্যন্ত খনন করা হয়, কৌশাম্বী এলাহাবাদ উত্তরপ্রদেশে খুব বড় একটি নগর কেন্দ্র ছিল, বিরাট একটি প্রত্নস্থান। আর সেখানে যদি 2-3টা জায়গায় আমি কতগুলো খনন করে আমি যদি সিদ্ধান্ত নিয়ে নিই যে কৌশাম্বীকে আসলে খ্রিস্টের খ্রিস্টীয় 6শ শতকের পর থেকে কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে সবই হচ্ছে অগুরুত্বপূর্ণ, এবং সেখানে বোঝাই যাচ্ছে এই সময় এখানে তখন আসলে নগর ছিল, নগরের যে জীবনযাপন সেটার কোনো প্রমাণ আমরা পাচ্ছি। অর্থাৎ খননের পদ্ধতিতে যে সমস্যাটি আছে, সেই সমস্যাটিকে কোনোভাবেই এই ঐতিহাসিকরা বিবেচনায় নেন। এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই রাজনৈতিক। সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার কথা বা সিন্ধু সভ্যতার কথা বললে আমাদের জাতীয়তাবাদী আবেগ এবং জাতীয়তাবাদী বাসনা যতটা পুষ্টি পায়, আমাদের জাতীয়তাবাদী পরিচয়টা যতটা আমি প্রমাণ করতে পারি বা উপস্থাপন করতে পারি যে আমরাও একসময় সভ্য ছিলাম, এবং তোমরা যখন সভ্য ছিলে না তারও আগে আমরা সভ্য ছিলাম, এবং যেটি নিয়ে একটা বড় তর্ক এখন পর্যন্ত চলমান যে আর্য কারা অনার্য কারা, সিন্ধু সভ্যতার পতন কারা ঘটাবে, সিন্ধু সভ্যতা তৈরি করলেন কারা। যারা মহেন্দ্র সিনেমাটি দেখেছেন তারাও বুঝতে পারবেন যে ওই সিনেমাটি নিয়েও কিন্তু প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। ওখানে দেখানো হয়েছে যে হরপ্পা সভ্যতা স্থানীয়ভাবে তৈরি হওয়া একটি সভ্যতা। আবার যারা হিন্দুত্ববাদী ঐতিহাসিক তারা বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে আর্য বলতে কিছু ছিল না, আর্যরা বাইরে থেকে আসেনি, আর্য হচ্ছে স্থানীয়। এবং সম্প্রতি আরেকটি সাইটে খনন করা হচ্ছে হরিয়ানা দাখিগড়, এবং আপনি পত্রপত্রিকায় প্রচুর নিউজ আছে, পরশুদিনে আসছে যে আর্কাইভে হচ্ছে লার্জেস্ট হরপ্পান সাইট, এই যে বৃহত্তম হরপ্পান সাইট, এবং সেটি কোথায় করেছে? বর্তমান ভারতে। তাহলে মহেন্দ্রগড় করেছে কোথায়? পাকিস্তানে। তাহলে লার্জেস্টটা তাহলে কোথায়? ভারতে। তাহলে ভারতের অধিক পাকিস্তানের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। এবং এই যে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো, হ্যাঁ, সবচেয়ে আগে, সবচেয়ে মূল্যবান, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ভারতীয় প্রত্নতত্ত্ব চর্চায় এবং ইতিহাস চর্চায় এত প্রবলভাবে উপস্থিত যে এর মধ্য দিয়ে সঠিকভাবে গবেষণার মাধ্যমে যে তৈরি হওয়া উপাত্ত সেটি আসলে প্রত্নতত্ত্বে পাওয়া সম্ভব না। তাহলে আদি মধ্যযুগে আমরা বিকল্প কিভাবে ভাবতে পারি? আদি মধ্যযুগের বিকল্প আমরা ভাবতে পারি কয়েকটি ভাবে। আমরা যেটা আলোচনা করছিলাম যে বরেন্দ্র বা দৌড়, এটি নিয়ে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল, আমাদের পশ্চিম বাংলার উত্তরাঞ্চল, এবং এই দুটো মিলিয়ে বরেন্দ্র ধরা হয়, যার পূর্ব সীমানা আনুমানিকভাবে ধরা হয় হচ্ছে করতোয়া নদীর প্রাচীন খাত, এবং পশ্চিম সীমানা ধরা হয় হচ্ছে বর্তমান পূর্ব বিহারের পশ্চিম নদী। এবং এই যে বরেন্দ্র, এই জায়গাটাকে আমরা ঐতিহাসিকদের ভাষায়, প্রত্নতাত্ত্বিকদের ভাষায় এখন বলছি সাব রিজিয়ন। অর্থাৎ আমি আমার আগের আলোচনায় বললাম যে আদি মধ্যযুগে বিভিন্ন নতুন নতুন অঞ্চল বা অঞ্চল ভিত্তিক পরিচয়ের উদ্ভাস ঘটেছিল। এরকম নতুন নতুন অঞ্চলের মধ্যে আমরা যদি বঙ্গকে বা বাংলা অঞ্চলকে বা পূর্ব ভারতকে আমরা বিবেচনা করি, তৎকালীন সময় নতুন নতুন অনেকগুলো সাব রিজিয়ন তৈরি হয়েছে। সেই সাব রিজিয়ন গুলো আমরা যদি দেখি, কয়েকটা সাব রিজিয়ন আমরা দেখতে পাই এখানে। ধরা যাক আপনারা দেখবেন যে সাব রিজিয়ন একটা হচ্ছে মাঝখানে যেটা নীল রং দিয়ে সেটা হচ্ছে বরেন্দ্র, তার পূর্ব দিকে একদিকে আছে অঙ্গবিদেহ, এদিকে আছে রাগ। এখানে একটা সার্কেল দেখতে পাবেন, এই যে সার্কেলটা, এই সার্কেলটা হচ্ছে মূলত কর্ণ সুবর্ণ, যেটি আমরা সবাই অনেকে নাম জানি, গৌড় রাজা শশাঙ্কের নাম। সেই শশাঙ্ক রাজধানী হিসেবে যে সাইটটাকে চিহ্নিত করা হচ্ছে সেটি হচ্ছে এই জায়গাটা, বর্তমান মুর্শিদাবাদ। তারপরে বরেন্দ্র, ওইদিকে হচ্ছে আসাম, মেঘালয় নিয়ে কামরূপ, এইদিকে হচ্ছে বঙ্গ অর্থাৎ মধ্য বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, ওইদিকে দক্ষিণ পূর্ব যে বাংলাদেশ, সেই অঞ্চলটি সমতল এবং ভূমি।
এই প্রত্যেকটি কিন্তু আসলে বিভিন্ন ধরনের সাব রিজিয়ন। এরকম সাব রিজিয়ন আমরা আসলে পুরো দক্ষিণ এশীয় ভারতের বিভিন্ন জায়গায় তখন খুঁজে পাবো। অর্থাৎ সাব রিজিয়ন গুলো তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাষ্ট্র তৈরির দিক থেকে বা পরিচয়ের দিক থেকে এবং জীবনযাপনের দিক থেকে। তো সেই ক্ষেত্রে এটা মনে করার কোনো কারণ নাই যে বর্তমান আমাদের যে আধুনিক রাষ্ট্রের সীমানা আমরা যেভাবে একদম নির্ধারণ করে দিতে পারি, একদম লাইন কেটে বা লাইন করে ওইভাবে এরকম কোনো সীমানা নেই। বরং একটা শব্দ ব্যবহার করা হয় যে the boundary between sub-regions were blurry বা porous। অর্থাৎ এই সাব-রিজন গুলোর মধ্যে সীমানা সেটি আসলে অনেকটাই ফাজি, অস্পষ্ট। কখনো সেটা বাড়ছে, কখনো আবার কমছে, বা একটার মধ্যে একটা ঢুকে পড়ছে, ওভারল্যাপ করছে। কোনোভাবেই বর্তমান জাতি রাষ্ট্রের সীমারেখার সাথে তৎকালীন সাব-রিজন গুলোর সীমানাকে কনফ্লিক্ট করা বা মিলিয়ে ফেলা সম্ভব না। যেমন ধরা যাক অঙ্গবিদ্যা আমরা যেটাকে দেখাচ্ছি, বিহারের পূর্ব অঞ্চল এবং বর্তমানে উত্তরবঙ্গ, এটি কিন্তু আসলে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, সাব-রিজন হিসেবে কিন্তু আবার বলা হয় একটা সময় কামরূপের উপরও পালদের আধিপত্য তৈরি হয়েছিল। আবার কামরূপও বরেন্দ্রের একটা অঞ্চল দখল করেছে। আবার গৌড়, বরেন্দ্র শব্দটি আমরা পাই খ্রিস্টীয় নবম শতাব্দীর একটি ইনস্ক্রিপশন। তার আগে তাহলে এই অঞ্চলের মানুষের পরিচয় কি ছিল, অঞ্চলটির পরিচয় কি ছিল? সেখানে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন তাম্রশাসনে পাল রাজাদের বলা হচ্ছে গৌড়াধিপতি, গৌড়েশ্বর। অর্থাৎ গৌড় শব্দটি তখন আসলে এই অঞ্চলের মানুষের এবং রাজাদের পরিচয় জ্ঞাপক হিসেবে এই অঞ্চলের বাইরের মানুষজন বলছে। আবার বারেন্দ্রী ব্রাহ্মণ এই শব্দটিও ওই সময় খুব প্রচলিত। আবার গৌড় শব্দটি কিন্তু মধ্যযুগেও আছে। আমরা জানি যে গৌড় যেটি বর্তমানে আমাদের মালদাহে, পশ্চিমবঙ্গের মালদাহে পড়ছে, গৌড় এবং পান্ডুয়া যেটি মধ্যযুগীয় বাংলার রাজধানী ছিল, খুব গুরুত্বপূর্ণ শহর ছিল। গৌড় নামটি বারবার পুনরাবৃত্তি ঘটছে বাংলার ইতিহাসে, যেটি একদম খ্রিস্টীয় ষষ্ঠ শতক থেকে শুরু করে একদম পঞ্চদশ শতক পর্যন্ত। এই যে এই অঞ্চলটি, এই অঞ্চলের ইতিহাস নিয়ে বা এই অঞ্চলের আদি মধ্যযুগীয় বিভিন্ন জীবনযাপন নিয়ে বহু কথা বলা হয়েছে। একটা বড় জিনিস যেটা আমরা প্রশ্ন করেছি সেটি হচ্ছে যে কোনো ইতিহাসের বইতে আমরা দেখতে পাই যে বরেন্দ্র অঞ্চলে আসলে মোটামুটি ভাবে আদি মধ্যযুগ থেকে, আদি ঐতিহাসিক যুগ থেকে অর্থাৎ মৌর্য যুগ থেকে এবং অশোকের সময় থেকে এই অঞ্চলে আসলে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, যার কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। মহাস্থানগড়ে একটি লিপি পাওয়া গেছে, ব্রাহ্মী লিপি, সেটি নিয়ে প্রচুর তর্ক বিতর্ক আছে। কেউ বলেন ওটি অশোকের সময়ে জারি করা একটি লিপি, আবার কেউ বলেন ওটি অশোকের সাথে তার কোনো সম্পর্ক নেই, মৌর্য সাম্রাজ্যের সাথে কোনো সম্পর্ক নেই। আরো বিষয় হচ্ছে যে মৌর্যদের পরে আসলো কুষাণ, কুষাণদের পরে শুঙ্গ, অর্থাৎ বিভিন্ন রাজবংশ যে আছে, সেই রাজবংশের সাম্রাজ্য, সকল সাম্রাজ্যের মোটামুটি অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হচ্ছে এই অংশটাকে, অর্থাৎ যেটাকে আমরা পূর্ব ভারত বলছি। আবার উল্টো প্রমাণও কিন্তু আমরা টেক্সটে পাচ্ছি। পূর্ব ভারতকে সবসময় প্রান্ত দেশীয় ভাবা হচ্ছে, পূর্ব ভারতীয় মানুষজনকে সবসময় অসুর বলা হচ্ছে, পক্ষীভাষী বলা হচ্ছে। অর্থাৎ তারা মূল যে মধ্যদেশ, মধ্যদেশ আমরা বলছি বর্তমান উত্তর ভারত, যার কেন্দ্রে হচ্ছে কনৌজ, সেই উত্তর ভারত এবং যার একটা সময় এক্সটেনশন ছিল পাটলিপুত্র পর্যন্ত, এই অংশের মধ্যে কোনো সময় আসলে এই বাংলা অঞ্চল কোনো সময় অন্তর্ভুক্ত না, এমন উড়িষ্যাও অন্তর্ভুক্ত না। এটাও আমরা লক্ষ্য করছি, অর্থাৎ পরস্পর বিরোধী ধারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মৌর্য শাসনামলে, কুষাণ শাসনামলে, গুপ্ত শাসনামলে নির্ভরযোগ্য কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাইনি আমাদের এতদিন কাটা। কি কি প্রমাণ পাওয়া গেছে? প্রথমত কুষাণ যুগে কিছু মুদ্রা পাওয়া গেছে, যে মুদ্রা আসলে বাণিজ্যের কারণে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে, মুদ্রা রিইউজ বা পুনর্ব্যবহৃত হতে পারে, কিন্তু ওই সময়কালে কোনো মানব বসতির প্রমাণ আমরা দুটি জায়গা ছাড়া কোথাও পাই। একটি হচ্ছে মহাস্থানগড়, একটি হচ্ছে যেটি আমরা সবাই চিনি, আর একটি হচ্ছে বানগড়, যেটি বর্তমানে পশ্চিম বাংলায় দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত। দুটিকে ধরা হয় দুটি নগর। সেই নগরে আমরা মৌর্য যুগ থেকে শুরু করে
অর্থাৎ খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতক থেকে শুরু করে আমরা মোটামুটি ধারাবাহিকভাবে ঔপনিবেশিক শাসনামল পর্যন্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচ্ছি। কুমারীপটেশ্বরেও আমরা খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব চতুর্থ বা তৃতীয় শতক থেকে প্রথম শতাব্দী পর্যন্ত বিভিন্ন প্রমাণ পাচ্ছি। এর বাইরে কুমারীপটেশ্বর তো বরেন্দ্র অঞ্চলের মধ্যে না, তাহলে বরেন্দ্র অঞ্চলে যেভাবে ইতিহাসে লেখা হয়েছে আরসি মজুমদার থেকে শুরু করে নিহার রঞ্জন রায় থেকে শুরু করে সবাই লেখেন, এমনকি আমরা যারা ফোর ডক্টরস এর বই পড়ি তাদের যে বরেন্দ্র অঞ্চলে আসলে এই মৌর্য যুগ থেকেই মানুষজন বসবাস করে আসছে, এখানে বসতি ছিল। তার পক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ হিসেবে টেক্সট, মহাভারত, পুরাণের কথা বলা হচ্ছে। সে সময় সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তির কথা বলা হচ্ছে, যেখানে বলা হয়েছে যে তারা এই অঞ্চল জয় করেছিল, এগুলোকে বলা হচ্ছে। কিন্তু আমরা আমাদের প্রত্নতাত্ত্বিক গবেষণায় কোন ধরনের কোন প্রত্নতাত্ত্বিক মানব বসতি কোন প্রমাণ এখনো পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে পাইনি। তারপরে যেটা প্রসঙ্গে আসি, যেটিকে আমরা এখনো পর্যন্ত অনেকেই স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করি, অর্থাৎ গুপ্ত যুগ। আমি আবারও বলি যে সাম্প্রতিককালের ইতিহাস বিজ্ঞান এই যে রাজ বংশের নামে যুগের নামকরণ করাকে পরিত্যাগ করেছে। মৌর্য যুগ, কুষাণ যুগ, শুঙ্গ যুগ, গুপ্ত যুগ, পাল যুগ, এই যে রাজবংশের নাম অনুসারে আমরা যুগের নামকরণ করছি সেটা পরিত্যাগ করেছেন। এবং সাম্প্রতিককালে যারা ভারতের ইতিহাস লিখছেন তারা ভিন্নভাবে লিখছেন। সময় থাকলে আমি তার কয়েকটা উদাহরণ হয়তো দিতে পারি। গুপ্ত যুগের কথা যদি আমি আসি, আমরা বরেন্দ্র অঞ্চল থেকে প্রায় 10টি কি 11টি তাম্রশাসন পাই বরেন্দ্র অঞ্চল থেকে। যে তাম্রশাসনগুলো মূলত জমি দান করার দলিল না, জমি বিক্রয়ের দলিল, বিক্রি করা হচ্ছে। এবং সেটি আমরা দিনাজপুরে পাওয়া গেছে একটি জায়গা থেকে 5টি, বর্তমান ফুলবাড়ি দামোদরপুরে, হাকিমপুরে থেকে পাওয়া গেছে একটি, যেটি হচ্ছে বৈগ্রাম। এছাড়াও আরো কয়েকটি পাওয়া গেছে, জগদীশপুর থেকে পাওয়া গেছে, পাহাড়পুর থেকে একটি পাওয়া গেছে, পাহাড়পুর। এরকম অনেকগুলি বলতে মূলত আমরা এখন পর্যন্ত জানি যে মোটামুটি 11। এর ভিত্তিতে কিন্তু ইতিহাস লেখার ক্ষেত্রে এই তাম্রশাসনগুলোর উপর ভিত্তি করে এবং টেক্সচুয়াল সোর্সের উপর ভিত্তি করে